দর্শক স্বাগত দীপ্ত কৃষির আজকের পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস। 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, আর এই দিনটিকে উপলক্ষ করে ধারাবাহিকভাবে দীপ্ত কৃষি আপনাদের জন্য সাজিয়েছে বিভিন্ন রকম পর্ব। আর আজকে তারই অংশ হিসেবে আমরা এই মুহূর্তে চলে এসেছি টাঙ্গাইলের মধুপুরের শালবনে। তবে একটি প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই যে চারপাশে কি সুন্দর একটা প্রকৃতি, গাছ গাছালি, গাছের সমারোহ, এই সকল কিছুই কি শুধুমাত্র নামমাত্র বন, নাকি এর পেছনে রয়েছে আমাদের ভবিষ্যৎ, মানব জাতির ভবিষ্যৎ, জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, অর্থাৎ আমাদের টিকে থাকার একটা অস্তিত্ব? আর সেই প্রশ্নের উত্তরই আজকে আমরা খুঁজব। আর পুরোটি সময় জুড়ে আপনাদের সাথে আমি আছি জিনিয়া আক্তার। ভোরের আলো ফুটতেই জেগে ওঠে বন, পাখির ডাক, বাতাসের শব্দ, পাতার মর্মর। প্রকৃতি যেন নিজের ভাষায় বলে যায় এক অমলিন গল্প। এই বন শুধু গাছের সমষ্টি নয়, এই বন ধরে রাখে মাটি, ধরে রাখে বৃষ্টি, ধরে রাখে ঝর্ণার পানি, আশ্রয় দেয় অসংখ্য প্রাণকে, আর অদৃশ্য এক বন্ধনে বাঁচিয়ে রাখে কৃষিকেও। মধুপুর শালবন তথা মধুপুর গড় রক্ষায় আমরা নিয়মিত টহল করে থাকি। এখানে প্রায় 102 প্রজাতির বৃক্ষ এবং 2 শতাধিক প্রজাতির বিভিন্ন রকম বন্যপ্রাণী পাখি রয়েছে। তো সেগুলো বিভিন্ন দুষ্কৃতিকারীরা নিয়মিতই গাছ কর্তন এবং বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে তারা সবসময় ওত পেতে থাকে। তো এই দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষার জন্য আমরা নিয়মিত টহল করে থাকি এবং টহলের মাধ্যমে এই বন্যপ্রাণী এবং এই মধুপুর গড়কে সুরক্ষা দিয়ে থাকি। এখানে বাঙালি এবং আদিবাসী অনেক পরিবার রয়েছে। এখানে ইতিপূর্বে আপনারা জানেন যে এখানে মধুপুর বনে প্রচুর জবরদখলকারী আছে। তো এই জবরদখলকারীর জন্যই এটা সবচেয়ে বড় একটা সমস্যা। এখানে প্রায় 1 লক্ষর অধিক বিভিন্ন জনবসতি বসবাস করে মধুপুর বনের অভ্যন্তরে। তো বনের অভ্যন্তরে এত বড় একটা জনবসতি নিয়ে আসলে এই বন রক্ষা করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের মুখে আমরা পড়ে থাকি। তারপরেও আমাদের যে স্বল্প জনবল আছে সেটা নিয়ে আমরা রেগুলার দিন রাত্রে টহলের মাধ্যমে এই বনকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। যেহেতু আমরা বনকর্মী এবং আমি দীর্ঘ 12 বছর যাবৎ বন বিভাগের সাথে কাজ করে যাচ্ছি 2014 সাল থেকে। আমরা সকালবেলা ভোরে উঠে ফজরের নামাজ পড়ে যখন টহলে বের হই, তখন একদম নিস্তব্ধ পরিবেশে আমরা টহল করি। তার মধ্যে আমরা যখন বনের একদম ডিপ ফরেস্টের মধ্যে হেঁটে পেট্রোল করি, তখন বিভিন্ন হরিণ, মেছো বিড়াল, বিভিন্ন প্রকারের বাগডাসা সহ বিভিন্ন প্রাণী এবং পাখি কিচিরমিচির, তাদের পদচারণা আমাদেরকে মুগ্ধ করে। এই বনে রয়েছে প্রচুর পরিমাণে বনমোরগ, তেমনি বিভিন্ন রকম সরীসৃপ প্রাণী, গুইসাপ, বিভিন্ন প্রকারের বিষাক্ত সাপ, বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে শঙ্খিনী সাপ রয়েছে। তাদেরকে আমরা মাঝে মাঝেই দেখতে পাই, তাদের সাথে দেখা হয়। তো আমরা তখন আসলে এটাই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। আমরা একজন বনকর্মী হিসেবে আমাদের কাছে তখন খুবই ভালো লাগে। এই বনে ইতিপূর্বে যে বন্য প্রাণীগুলো ছিল, বিশেষ করে ময়ূর, ওয়াইল্ড যে শূকরগুলো ছিল এবং কচ্ছপ ছিল ইতিপূর্বে, এইগুলো আমরা ফিরে নিয়ে আসার জন্য আসলে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই জন্য আমরা লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রের অভ্যন্তরে কচ্ছপ প্রজনন কেন্দ্র, ময়ূর প্রজনন কেন্দ্র এবং শূকর প্রজনন কেন্দ্র স্থাপন করেছি। এখানে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় এই কার্যক্রমটা পরিচালিত হচ্ছে এবং এটা যদি সাকসেস হয় তাহলে আমরা মধুপুর বনে আবার ইতিপূর্বের যে বনের যে চেহারাটা ছিল, প্রাচীন যে মধুপুর গড়ের যে ঐতিহ্য ছিল, সেটা আবার পুনরায় ঐতিহ্যটা হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে আমরা মনে করি। আমরা যখন কৃষির কথা বলি তখন ফসলের কথা বলি, বীজের কথা বলি, সারের কথা বলি, কিন্তু খুব কমই ভাবি কৃষির সবচেয়ে বড় নীরব সহযোদ্ধাকে। উত্তরটি আমাদের চোখের সামনেই দাঁড়িয়ে আছে, বন।
দর্শক, চারিপাশে কি চমৎকার একটা পরিবেশ, বন, গাছপালা আর মধ্যখানে একটা বসত ভিটা। তার আগে কিন্তু আমরা একটু ঘুরে দেখছিলাম যে অনেক জায়গায় জমি চাষাবাদও হচ্ছে, কিন্তু এখন এই বসত ভিটাতে আমরা বসে আছি। দাদার সাথে আজকে আমরা গল্প করব, কথা বলবো যে এই সুন্দর একটা জায়গার মধ্যে উনি যে চাষাবাদ করছেন কত দূরে এগিয়েছে এবং একই সাথে এই যে চমৎকার একটা বনের সংরক্ষণ কিভাবে হচ্ছে, সেই সব বিষয়গুলো আজকে আমরা দাদার সাথে কথা বলতে যাচ্ছি। দাদা, প্রথমে বলেন কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি দাদা। এই চমৎকার একটা পরিবেশে ভালো না থেকে কি পারা যায় বলেন? খুবই ভালো লাগছে। ধন্যবাদ। তো দাদা, আমি এই যে আসার সময় দেখলাম যে চারপাশে বেশ ভালো চাষাবাদ হচ্ছে এবং আমি গাড়িতে আসতে আসতেও দেখলাম এত আনারস, মানে সুন্দর বড় বড় অনেক আনারস দেখে খেতে ইচ্ছে করছিল। আপনি কোন কোন ফলগুলো চাষাবাদ করছেন এখন? আসলে আমি মূলত আনারস, কলা, কচু, আদা এগুলোই করি। আচ্ছা, মোটামুটি চারটা ফলন জি। আর কি আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলোর মধ্যে আপনার কাছে কি মনে হচ্ছে, মানে লাভবান কোনটা হচ্ছে এই সময়? লাভবান এই সময়তে আসলে আনারসের রাজধানী তো হলো আমাদের মধুপুর। তো লাভবান তো অবশ্যই আনারসের দিকেই বেশি মনে করি আমি। আমার চাষাবাদী মনে করি যে আনারসটাই আমার বেশি লাভবান। এই যে আপনাদের এই বন, হ্যাঁ, আমি শুনে আসছি যে আপনারা মায়ের ভিটা বলেন। তো এই যে মায়ের ভিটা থেকে আপনার সেই বাপ দাদার আমলের তখন থেকে কৃষিকাজ হয়ে আসছে এবং এখন অবধি, তো এই যে দুই সময়ের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন এখন? এখন বাপ দাদা যদি আমরা মায়ের বিটে তো অবশ্যই বলে থাকি, আমাদের এখানে মধুপুরের বনের মধ্যে, গজারি শালবনের বনের মধ্যে যুগ যুগ ধরে শত শত বছর ধরে বসবাস। তো তখনকার কৃষিটা ছিল একদম বলা চলে যে মান্ধাতা আমলের। তাও তখনকার কৃষিকাজের যে মান্ধাতা আমলের হাল চাষ, গরু দিয়ে, লাঙল দিয়ে, আর তখনকার প্রয়োজনের মানে ওইরকম বাণিজ্যিক বা উৎপাদনের জন্য আমরা কৃষিকাজ করি, শুধু নিজের প্রয়োজনে। এখন প্রযুক্তি একটা জায়গায় চলে আসছি, এই কারণে হলো তখনকার কৃষি ব্যবস্থা আর এখনকার কৃষি ব্যবস্থা বিস্তর একটা পার্থক্য তো অবশ্যই আছে। আপনার কাছে কি মনে হয়, মানে সেই সময় কৃষি ব্যবস্থাটাই ভালো ছিল নাকি এখন যে প্রযুক্তির উন্নতি হচ্ছে সেটার মধ্য দিয়ে আর কি কৃষি কাজটা আরো বেশি প্রসারিত হচ্ছে, নাকি আরো ক্ষতিও হচ্ছে কোনো একটা দিক না, থেকে? তখনকার কৃষি একটা বিষয়টা তো অবশ্যই ভালো দিক ছিল। একটা আমরা যদি বলি, আমরা একদম একটা নির্ভেজাল একটা জিনিস পেতাম, খাদ্য সামগ্রী পেতাম, এটা আমার কিন্তু সীমিত ছিল। এখন যেহেতু কৃষির কারণে, যন্ত্র বা যান্ত্রিকতার কারণে যেহেতু প্রসারিত হয়েছে, এটা ভালো দিক আমাদের জন্য, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য অনেক ভালো দিক। কিন্তু এই যে কৃষি একেবারে প্রসারিত করার জন্য, যান্ত্রিক একটা করার জন্য যে বনের যে একটা ক্ষতি হচ্ছে, এটা একটা খারাপ দিক। যে আগের যে বন ছিল, ওই বনের উপর আমরা যেভাবে নির্ভর করতে পারতাম, এখন আর ওই রকম বন নাই, আবার বনের উপর ওই রকমভাবে নির্ভরও করতে পারতেছে না। এবং আমাদের যে কৃষিতে যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতেছে, সেইখানে আমাদের একটু তো আছে, পার্থক্য তো অবশ্যই আছে। দাদা, এই যে কৃষিকাজ হচ্ছে, হ্যাঁ, পুরোনো একটা সময় ধরে হচ্ছে এবং বন সংরক্ষণ হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে উজাড়ও হয়ে যাচ্ছে, কিন্তু বনেরও তো একটা প্রকৃতিগত জায়গা থেকে মানে কৃষির ওপর এক ধরনের প্রভাব আছে অবশ্যই। তো এই যে বন কিভাবে আসলে কৃষিকাজে সহায়তা করছে আপনি কি মনে করেন? আসলে বন তো কৃষিক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা। আমাদের যে পানির একটা ভারসাম্যতা ছিল, পানির লেয়ারটা ছিল, যে এখন বন যখন প্রচুর ছিল তখন তো পানির লেয়ারটা একটু উপরে ছিল। তো বন উজাড় হওয়ার পরে পানির লেয়ারটা তো অবশ্যই নিচে চলে যাচ্ছে। প্লাস হলো আমাদের যে আগের যে, এখন যে বন উজাড় হওয়ার পরে যে আমাদের কৃষিক্ষেত্রে এখানে অতি করা, অতি বন্যা, এগুলা কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি তৈরি হচ্ছে বন না থাকার কারণে। আর বন যদি থাকতো আগে যেভাবে দেখতাম, তো ওই রকম একটা অতি বন্যা বা অতি খরা ওই রকম আসতো না, আর বৃষ্টি অস্বাভাবিকতা থাকতো না। এখন আর আগের যে আমাদের বনের মধ্যে যে একটা আমাদের কৃষিকাজে যে পরাগণের একটা সুবিধা, ধানের মধ্যে বা বিভিন্ন মানে, এটা বনের থাকলে হলে এটা হলো ভালো সুবিধা পাওয়া যায় কৃষিক্ষেত্রে। দাদা, এই যে আপনিও তো বিভিন্ন রকম চাষাবাদ করছেন, তো এই ক্ষেত্রে মানে আপনার কোথায় কোথায় আসলে ক্ষতি হচ্ছে বা প্র্যাকটিক্যালি আসলে আপনি কোন জায়গাটাতে বোঝাতে পারবেন যে আমাদের বনের ফলে, মানে বন সংরক্ষণের ফলে এই জায়গাটা আপনার জন্য সাহায্য করছে, আবার বন উজাড় হওয়ার কারণে এই জায়গাটাতে আপনার জন্য অনেক বেশি বিফলে যাচ্ছে? এখন বন সংরক্ষণের বেলায় যদি আমাদের বন অনেক ছিল কৃষিক্ষেত্রে, তখন এলে একটা আমাদের একটা আবহাওয়ার একটা অনুকূলে ছিল, মানে মাটির আর্দ্রতা এটা সব সময় থাকতো। তো ওইখানে পানি সেচের ব্যবস্থাটা ওইভাবে আমরা সহজভাবে করতে পারতাম, মাটির আর্দ্রতা ধরে রাখতে পারতাম। আর প্লাস হলো ওই তখন হলো অতি খরা দেখা দিত না।
তো বন উজাড় হওয়ার ক্ষেত্রে মাটির পানির লেয়ারটা এমনভাবে নিচে চলে গেছে যে এখন কৃষি কাজ করতে গেলে আমাদের ব্যয়টাও বেড়ে যাচ্ছে, পানি যেহেতু অনেক লেয়ার নিচে চলে গেছে। তো ওখানে আমাদের কৃষিক্ষেত্রে যে চাষাবাদ করার জন্য কৃষির যে খরচটা এটা অনেক বেড়ে গেছে, দ্বিগুণ বেড়ে গেছে। আর এখন যে বন উজাড় হওয়ার পরে যে একটা খরা, অতি খরা, মানে যে এখন যে রোদের যে খরার যে অবস্থা, ওই ক্ষেত্রে আমাদের কৃষিক্ষেত্রে অনেক ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বা সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আপনার তো নিজেরও চাষাবাদ আছে, তো সেই ক্ষেত্রে মানে এখন এই পারিপার্শ্বিক জায়গা থেকে আপনার কোন কোন জায়গাগুলো ক্ষতি হয়েছে, বা আপনি মানে চ্যালেঞ্জ হিসেবে কোনগুলোকে দেখছেন যে আপনার জন্য খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে যাচ্ছে এই সময়টাতে এসে? এখন যেটা যেমন আমি আনারস আবাদ করতেছি, আনারস আবাদ করার এখন যে অবস্থা, এখন যে অতি সূর্যের যে রোদটা সরাসরি আনারসের মধ্যে পড়ে গিয়ে দেখা যায় আনারসের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে ওই আনারস এটা পুড়ে যাচ্ছে। তো ওটা তো মার্কেটে চলবে না, তো ওই ক্ষেত্রে তো ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর ওটাকে বাঁচানোর জন্য, ওই আনারসের যে পুরা ডাকটাকে বাঁচানোর জন্য বা পুরা রৌদ্রের পুরা থেকে আমরা করার জন্য আমার খরচ করে আমাদের ওই যে খের আমরা যেটা বলি, এটা কিনে এনে আমাদের আনারস ডাকনা দিতে হচ্ছে। তাহলে আমাদের ওই উৎপাদন বাড়তি খরচ হয়ে যাচ্ছে, উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে। দাদা, ধরেন 5 থেকে 10 বছর পর যদি আরো বেশি বন উজাড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে আপনারা কি রকম চ্যালেঞ্জ ফেস করবেন? এখন যদি বন উজাড় হয়ে যায় 5 থেকে 10 বছর, আমাদের চ্যালেঞ্জটা আমি দেখতে পাচ্ছি যে কৃষিক্ষেত্রে বিশাল একটা দুর্ভিক্ষ মধুপুরে দেখা দেবে। কারণ হলো তখন হলো পানির আর্দ্রতা, মাটির আর্দ্রতা আর থাকবে না, এটা নিশ্চিত 100% বলতে পারবো। এবং পানির যে লেয়ার, এটা এত নিচে নেমে যাবে যে আমাদের জন্য যে একটা কৃষিক্ষেত্রে যে পানির যে এটা আমাদের বিশাল একটা মানে সমস্যা হয়ে দাঁড়াবে। প্লাস হলো যে রোদের যে একটা সিস্টেম, মানে আমাদের যে মাটির যে উর্বরতা, এটা তো অবশ্যই নষ্ট হবে, অতি খরার কারণে তো নষ্ট হবে। তো এইগুলো আমি মনে করি এগুলো আমাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। আগামী 5 থেকে 10 বছরের পর যদি বনের ওইভাবে না থাকে, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। দাদা, এই যে অনেকদিন যাবত ধরে বনে আছেন এবং আপনাদের পূর্বপুরুষেরাও ছিল, তো সেই জায়গা থেকে গাছের প্রতি নিশ্চয়ই একটা ভালোবাসা আছে আপনাদের। তো সেই জায়গা থেকে গাছকে আপনি আসলে কতটুকু আপন মনে করেন, কিংবা গাছের গুরুত্ব আপনার কাছে কতটুকু? আসলে গাছের গুরুত্ব তো অবশ্যই আমাদের আদিবাসী গারোদের মধ্যে বিশাল একটা গুরুত্ব আছে। একটা মনে করেন আমাদের যে সংস্কৃতি, আমরা যে আমাদের কৃষ্টি, এর মধ্যে গাছের একটা সম্মান, মানে একটা ভক্তি, প্রত্যেকটা গাছের প্রতি যে আমাদের একটা ভক্তি আছে। গাছ আমরা দেবতার মতো সম্মান করি, দেবতার মতো পূজা করি। এই আমাদের দেখবেন আমাদের সংস্কৃতি, আমাদের বিভিন্ন সাংসারিক নিয়মে যে পূজা বা বিভিন্ন হয়, সেটাকে গাছের মাধ্যমেই কিন্তু আমরা উৎসর্গ করি। তো গাছ এবং বন এটা আমাদের অবশ্যই দেবতা এবং দেবীর মতো সম্মানের। আপনাদের সংস্কৃতির কথা বললেন আপনি, সেই সংস্কৃতির সাথে গাছ নিশ্চয়ই অতপ্রতভাবে জড়িত। অবশ্যই। তো পূর্ব সময় থেকে কি এরকম কোনো একটা ধারাবাহিক আছে বা এরকম কোনো গল্প আছে, মানে গাছকে নিয়ে এবং আপনাদের সেই সংস্কৃতির শেকড় নিয়ে পুরাণ কোনো কথা? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। আমাদের সাংসারিক নিয়মে যে গাছের যে একটা সংস্কৃতি, গাছের যে একটা ধারা, এটা তো অবশ্যই আছে। আমাদের প্রত্যেকটা, আমরা বলি মিশি শালজং এবং তাতারারা বুগা, ওগুলো আমরা মূলত প্রকৃতির সাথে মিশে গিয়ে ওটা পূজা করি। আচ্ছা। এবং এই গাছকে আমরা একটা দেবতার সমান সম্মান করি এবং দেবতা বলে আমরা এখনো পূজা করি। দেখবেন আমাদের সাংসারিক নিয়মে এই গাছ ছাড়া কোনো পূজাই সম্পন্ন হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে সাংসারিক নিয়মে, মানে সাংসারিক ধর্মে, এটা আমাদের প্রত্যেকটা গাছের একটা অবদান অবশ্যই দেবতার মতোই আমরা সম্মান করি এবং এখনো এটা রক্ষণাবেক্ষণ করার জন্য, এ কারণেই আমরা মধুপুরের বনকে রক্ষার জন্য আমরা আদিবাসীরা কিন্তু অনেক সোচ্চার। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনি অনেক সময় দিলেন আমাদেরকে। আশা করি যে আপনার যেই চাষাবাদ এই সুন্দরভাবে ক্রমাগতভাবে এগোক এবং বন রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান সেটাও যেন আরো ক্রমাগতভাবে দীর্ঘায়িত হোক। আপনাকেও ধন্যবাদ আপা। এবং আমাদের এই মধুপুরের শালবনকে, আমাদের আদিবাসী সংস্কৃতিকে, আদিবাসী যে আমাদের বনের উপর যে নির্ভর, এটাকে তুলে ধরার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং দীপ্ত টিভিকেও ধন্যবাদ। বহু শতাব্দী ধরে এই শালবন গড়ে তুলেছে এক অনন্য বাস্তুতন্ত্র। এখানে আছে শত শত প্রজাতির উদ্ভিদ, পাখি, পোকামাকড়, ছোট বড় অসংখ্য প্রাণী। প্রত্যেকেই এই প্রকৃতির ভারসাম্যের অংশ, আর এই ভারসাম্যের উপরই নির্ভর করে কৃষির ভবিষ্যৎ। আমরা বন রক্ষা করি, এর জন্য বনের ডিউটিতে আসি, দেখি
এরপরে আমাদের যেগুলো চাষবাস করি সেটা আনারস থেকে কলা এবং ধান চাষ করি, এগুলো দিয়েই আমাদের মানে জীবন জীবিকা চলে। আমাদের যারা আদিকালীন দাদা দাদি বা নানা নানি এগুলো আগে তারা জুম চাষ করতো, এখন এটা নাই আর কি। বন রক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানাই যে আরও কিছু সদস্য যদি থাকে তাহলে আমরা বন রক্ষা করার জন্য আমরা ইয়া পাবো আর কি, শক্তি পাবো। আগে ছিল মানে বয়রা গোড়া, হর্তকি গোড়া, আমলকি গোড়া, আনাই গোড়া, এগুলো খুব ভালো ছিল, এগুলো খাইতাম। আর এখনও কিন্তু কিছু কিছু গাছ আছে মানে বয়রা গোড়া, এটা অনেক ওষুধি কাজ করে আর কি। এটা ধরেন আপনার বয়রা গাছ, বয়রা গোটা হয়, এটা কিন্তু ওষুধি গাছ, এগুলো তো মানুষে সব কেটে ফেলছে। কৃষকের কাছে বন শুধু সৌন্দর্য নয়, এটি প্রাকৃতিক ছায়া, এটি আর্দ্রতার ভাণ্ডার। দর্শক, মধুপুরের গাইরা গ্রামে আছি আর আমার সাথে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী দিদি। দিদির নাম হচ্ছে সাবিত্রী। সাবিত্রী দিদির সাথে আজকে আমরা কথা বলবো। তার আগে দিদিকে বলি যে দিদি আপনি কেমন আছেন, আগে এটা বলেন। ভালোই। ভালো আছেন? আচ্ছা, আপনি তো বেশ বড় হবেন, আপনার জন্ম কত সালে বলেন তো একটু? সংগ্রামের সময়। সংগ্রামের সময়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সংগ্রাম অর্থাৎ 1971 সালে, সেই সময় কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন। তো দিদি, আমরা তো তখন জন্মাইনি, অনেক পরে জন্মাইছি। আচ্ছা দিদি, এই যে দেখেন হাতের বাঁদিকে এত সুন্দর জিনিসপত্র, এই যে বিশেষ করে এই যে বাগান, কলা গাছ, ফুলের গাছ, কি সুন্দর সুন্দর গাছ আছে, এটা কি আপনারা নিজেরাই করে যাচ্ছেন? হ্যাঁ। এখন তো বাড়ির সামনেই চাষাবাদ হচ্ছে না, এই যে কলা গাছ, এই যে এত কিছু গাছ, তো এখন তো বাড়ির সামনে হচ্ছে। ওই সময়টাতে কেমন ছিল, একদম আগের সময় যখন ছোট ছিলেন আপনি, ওই সময়টাতে? ওই সময় তো অনেক ছিল। কেমন ছিল? ভালোই। ভালো ছিল। তখন তো অনেক বন অনেক বেশি ছিল না, গাছপালা অনেক বেশি ছিল। অনেক বন ছিল। আচ্ছা, পরে তো ওগুলো যখন সরে যায়, তারপরে আপনার এই যে নতুন নতুন কলা গাছ লাগান। তো এখানে আপনার ব্যবসা কেমন হচ্ছে দিদি? কেমন হচ্ছে বলেন দেখি? ভালো হচ্ছে? আচ্ছা, ভালো, তাহলে লাভ হচ্ছে। আচ্ছা, এই যে আমি শুনতে পাইছি যে আপনারা যখন হচ্ছে এই যে বনের সময়, আমরা তো অনেক সময় কি করি, গাছ কাটি, গাছ কেটে আমরা হচ্ছে এই যে ডালপালা নিয়ে যাই। তো আপনারা নাকি গাছ টাছ কাটেন না? না, আমরা গাছ কাটি না। কি করেন দিদি বলেন তো একটু? যে বৃষ্টির দিনে বাতাস ফালাইয়া দেয়, এই ডালগুলো আমরা নিয়ে আসি। আচ্ছা, এই যে অনেকে যে গাছ কাটে, এদেরকে কি বলবেন বলেন তো? এরপর আমরা না করি। এই যে সুন্দর একটা বাড়ি, হ্যাঁ, এই যে সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা, এখন তো মাটির বাড়ি। আগে কিরকম ছিল? আগে বেড়াঘর ছিল, তারপরে ধীরে 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 মাটির সুন্দর করে ঘর করলেন, তাই না? আপনাদের তো এই জায়গাটা অনেক সুন্দর, এই যে কি সুন্দর ফুল হচ্ছে, কি সুন্দর কলা গাছ আমরা দেখতে পাচ্ছি, কি সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছি। কেমন লাগে এখান থেকে? ভালোই লাগে। ঠিক আছে দিদি, আপনার সাথে তো কথা বলে অনেক ভালো লাগলো। আবার আপনার এই বাড়িতে আসবো, কারণ আমারও অনেক ভালো লাগছে। আবার আপনার সাথে কথা হবে, ঠিক আছে? আপনি ভালো থাকবেন দিদি। আচ্ছা, ধন্যবাদ। এটি বৃষ্টির বন্ধু, এটি পরাগায়নের সহায়ক, আর তাই বন বাঁচলে কৃষিও বাঁচে। বন হারালে শুধু গাছ হারায় না, হারিয়ে যায় পানির উৎস, হারিয়ে যায় পাখির গান, হারিয়ে যায় কৃষকের ভবিষ্যৎ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।